বাংলাদেশে প্রতিদিন এত এত ঘটনা ঘটে যেগুলা বলে আমরা শেষ করতে পারি না। অনেক সময় মিসিং থেকে যায় না ঘটনা। এর মধ্যে আবার দেখতেছি বাঙালিদের বর্তমানের যে অভিভাবক মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 2 যুদ্ধ বিমান চীন সাগরে নাকি বিধ্বস্ত হয়েছে, একটা হেলিকপ্টার সমেত। দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে, এটা নিয়ে আমাদের একটু উদ্বেগের কিছু নাই। তবে এখানে আন্তর্জাতিক অনেক খেলাধুলা চলতেছে, আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন এবং বুঝবেন খুব সামনেই। আর অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছুই দেখবার বাকি আছে, অনেক কিছু শুনবার বাকি আছে, অনেক কিছু দেখার পর হয়তো বা বিশ্বাস করবেন আমাদের কথা। কারণ আমরা যেগুলো বলতেছি, বলার চেষ্টা করছি, প্রত্যেকটা বিষয় একটা সময় পর এসে সঠিক প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুবাই থেকে চাল কিনতেছে। দুবাই তো একটা মরু রাষ্ট্র। দুবাইয়ে কি ধান, চাল, গম চাষ হয়? আমি জানি না, আপনারা যদি জানেন আমাকে একটু বলেন। দুবাই থেকে চাল কিনতেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, কারণ ভারতবর্ষ চাল রপ্তানি করা বন্ধ করে দিয়েছে। আপনারা কি জানেন ভারত থেকে দুবাই চাল কেনে? অর্থাৎ হিসাবটা কি হলো? ভারত চাল বন্ধ করে দেওয়ায় ভারতের চাল দুবাই গেছে এবং দুবাই থেকে অতিরিক্ত মুনাফায় চাল কিনতেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ঘুরিয়ে পেঁচিয়ে সেই ভারতের চালটাই কেনা হচ্ছে দুবাই থেকে, আর বাংলাদেশের মানুষকে ঘুল খাওয়ানো হচ্ছে। আমরা তো ভারতের সাথে 10টা চুক্তি বাতিল করেছি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিল না? পরবর্তীতে জমির দালাল স্বরাষ্ট্র উপদেষ্টা সে আবার বলেছে ব্যাপারগুলা পুরোপুরি মিথ্যা, এই চুক্তিগুলা সম্পর্কে কোনো প্রকার তথ্য সূত্র আমাদের হাতে নাই। এমনটা না করলেও পারতেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই নিয়ে সেই টুকাই সজীব ভুইয়ার কোনো নিন্দা প্রকাশ কিংবা দুঃখ প্রকাশ আপনারা দেখেছেন? দেখেন নাই। কারণ সৃষ্টিকর্তা এদের জন্ম গ্রহণ করাইছে নির্লজ্জভাবে, এদের লজ্জাস্থান নাই বললেই চলে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতি টনে প্রায় 9,000 টাকা বেশি মূল্যে গম কিনতেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ 4,40,000 টন আমেরিকান গম $308 দরে কিনেছে, যেখানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন গম বিক্রি হচ্ছে $226 থেকে $230। সুদখোর শুধুমাত্র নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করবার জন্য $308 মূল্যে গম কিনতেছে, যেটার আন্তর্জাতিক বাজার মূল্য $230 সর্বোচ্চ। অর্থাৎ প্রতি টন গমে বাংলাদেশের অতিরিক্ত ব্যয় হচ্ছে 9,000 টাকা, যেটা $70 থেকে $78 মতো। এই টাকা কি ইউনূসের মায়ের পকেট থেকে দেওয়া হচ্ছে, নাকি এই টাকা ইউনূসের গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে? এটা তো রাষ্ট্রের টাকা, এইটা তো জনগণের টাকা। জনগণের টাকায় যতটুকু সম্ভব স্বল্প মূল্যে জিনিস কিনতে হবে, কিন্তু জনগণের টাকা ব্যয় করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত $78 মূল্য বেশি দিয়ে প্রতি টন গম আমাদেরকে কেন কিনতে হবে? এইখানেই মূলত টুইস্ট। আপনাদেরকে বলেছিলাম না দুদিন পূর্বে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একাধিক অপ্রকাশিত চুক্তি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এইখানে সামরিক চুক্তি যে করে নাই কিংবা এমন কোনো নীতিমালা উল্লেখিত নাই সেই সব চুক্তিতে যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট একটা মেসাকারের দিকে আগাইলে কিংবা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি একটু অস্থিতিশীল হয়, সেটাকে স্থিতিশীল করবার জন্য মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারে, সরাসরি তারা অভিযান চালাইতে পারে। এ ধরনের কোনো চুক্তি যে করা হয়নি, এই নিশ্চয়তা কে দেবে? যেখানে শুধুমাত্র গম চুক্তি অনুসারে গম কেনার জন্য প্রতি টনে আমাদেরকে 9,000 টাকা মূল্য বেশি দিতে হচ্ছে, সেইখানে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উত্তপ্ত করবার জন্য এবং পাকিস্তানকে সুবিধা দেওয়ার জন্য এমন কোনো চুক্তি যে হয়নি, এই নিশ্চয়তা কে দেবে? মার্কিন চুক্তি অনুসারে বাংলাদেশ চীন থেকে সামরিক যন্ত্রাংশ কিনতে পারবে না, এ ধরনের একটা কথা আমরা শুনেছিলাম, যেটা সত্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল মার্কিন লবি একটু ঢিলাঢালা হয়ে গেছে, তখন চীন থেকে পরিত্যক্ত যুদ্ধ বিমান যেগুলো আছে সেগুলো কিনবার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সাল নাই বাঘানাম, পেটে নাই ভাত, মাথার উপরে নাই ছাদ, পায়ের নিচে নাই মাটি, কিন্তু কিনতেছে যুদ্ধ বিমান, করতেছে বিমানের ঘাঁটি। লালমনিরহাট বিমানবন্দরকে সংস্কার করতেছে। আরে ভাই, 1,47,000 বর্গ কিলোমিটার ভূখণ্ডের একটা ক্ষুদ্র রাষ্ট্র, যে কিনা ভারতের উত্তরপ্রদেশের থেকেও ছোট, জনসংখ্যার দিক থেকেও ছোট, এই রাষ্ট্র নাকি ভারতের সাথে যুদ্ধ করবে? তাদের নাকি যুদ্ধ বিমান লাগবে, তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম লাগবে। আচ্ছা, বাংলাদেশ যদি চারদিকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ডেপ্লয় করে
হাজার হাজার যুদ্ধ বিমান কিনে এগুলা সংরক্ষণ করবে কোথায়, রাখবে কোথায়, পর্যবেক্ষণ করবে, পরিচর্যা করবে কে? এগুলার পরিচর্যার জন্য তো একটা অর্থ ব্যয় করতে হয়। এই টাকা কোত্থেকে আসবে? ইউনুসের গ্রামীণ ব্যাংক দেবে নাকি ডিপ স্টেট দেবে? আমি বুঝি না ভাই, মানুষ এত গর্ধব কিভাবে হয় আসলে। বা দেশের মানুষকে যে ইউনুস ভালোবাসে না এটা আমরা সবাই জানি, কিন্তু আপনারা যারা এখন এগুলা দেখার পর, বিশেষ করে আমলা বুদ্ধিজীবী যারা কিনা শেখ হাসিনার সময় চুন থেকে পান খসলে বা পান থেকে চুন খসলে আপনারা ছিঁড়ে ফেলতেন মিডিয়াতে গিয়ে, এখন আপনারা কথা বলতেছেন না কেন? গতকাল মেট্রো রেলের একটা বেয়ারিং ভেঙে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। এটা একটা দুর্ঘটনা। গত 1 বছরে মেট্রো রেল পরিচর্যা করবার জন্য যেই টুক প্রয়োজন ছিল সেটুক কি সরকার করেছে? করে নাই। শেখ হাসিনা মেট্রো রেল বানিয়ে দিয়ে গেছে, সেখানে দুর্নীতি করেছে, সেখানে কম দামের বেয়ারিং লাগানো হয়েছে, এই জন্য বলা হচ্ছে মেট্রো রেল দুর্ঘটনা ঘটেছে। একটা ইলেকট্রিক যন্ত্রাংশ, সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হয়, পরিচর্যা করতে হয়, নয়তোবা সেটা একটা সময় গিয়ে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই মেট্রো রেল 1 বছর যাবৎ কোনো প্রকার রক্ষণাবেক্ষণ করা হইল না, পরিচর্যা করা হইল না। তো সেটা ধসে পড়লে এটার দায় কি শেখ হাসিনাকে নিতে হবে? এটার দায়ও শেখ হাসিনার উপর চালিয়ে দিতেছে তথাকথিত এই বুদ্ধি বেশ্যারা। এই মেট্রো রেল গতকাল থেকে বন্ধ থাকবার কারণে বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখলাম ঢাকা শহরে অস্বস্তিকর জ্যাম লেগে গেছে। মানুষ হেঁটে হেঁটে কর্মসংস্থানে পৌঁছাচ্ছে, মানে তারা যাইতে পারতেছে না, রাস্তায় গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় আগাচ্ছে না। কারণ শুনেছি বাংলাদেশে যারা থাকেন যে রাস্তার সব প্যাটার্ন নাকি চেঞ্জ করা হয়েছে, সব জায়গায় ডিভাইডার যেগুলো ছিল তুলে ফেলা হয়েছে, যেখানে ইউটার্ন ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজধানীকে তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে তারা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। এইগুলা কি ফেসিজম না? ফেসিজম কি এগুলাকে বলা হয় না? নাগরিক সুবিধা বন্ধ করে দিয়ে তাদের সুবিধা মতো সবকিছুকে গুছিয়ে নিচ্ছে, এগুলা কি ফেসিজম না? রাষ্ট্রের নাগরিকের সুবিধা সবার প্রথম দেখতে হবে, এটাই তো ডেমোক্রেসি। গতকাল রাতে আবার দেখলাম দুইটা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সিটি এবং ড্যাফোডিল, এই দুইটার মধ্যে শিক্ষার্থীদের মাঝে একটা বিশাল সংঘর্ষ হয়েছে। সিটি ইউনিভার্সিটির যতগুলা বাস ছিল, যতগুলা ইনফ্রাস্ট্রাকচারাল যে একটা বিষয় ছিল ক্যাম্পাসের মধ্যে, সবকিছু জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিয়েছে। এবং এটা করেছে পরিকল্পিতভাবে। কেন জানেন? কারণ আপনারা নিশ্চয়ই জানেন, আমি সকালে যে ভিডিওতে বলেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে শেখ হাসিনার আইনজীবী, রাষ্ট্রপক্ষ নিযুক্ত আইনজীবী আমির হোসেন, সে গাদ্দার, সে জামাতের লোক, সে শেখ হাসিনার ফাঁসি চায় পর্দার অন্তরালে গিয়ে বলতেছে, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। এটা থেকে চোখ সরাবার জন্য মূলত সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে একটা দ্বিপাক্ষিক সংঘর্ষ পরিকল্পিতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এইটা করেছে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া টুকাই। এইভাবেই চলতেছে বাংলাদেশ। একটা মানুষ, একটা বিধ্বস্ত বুইরা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য যা নয় তা করতেছে। দেশের সবকিছু ধ্বংস করে হলেও তাকে ক্ষমতায় থাকতে হবে। তার এত লোভ, এই লোভের কারণে তার শেষ পরিণতি খুব বিধ্বস্ত হবে, খুব বেশি ধ্বংসাত্মক হবে। এবং সেই দিনের অপেক্ষায় পুরো বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ এখন সকাল বিকাল গালি দেয়, 1 2 3 4 ইউনুসের টুপকি মারে। বিশ্বাস করেন, রিক্সাওয়ালারা পর্যন্ত গালি দিতেছে ইউনুস তোর। এই হচ্ছে অবস্থা দেশের। ভালো থাকবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। ধন্যবাদ।